সরি, একটা ফোন এলো বলে এটাই মুশকিল। ফোন আসলে লাইনটা কেটে যায়। হ্যালো। হুম, যেটা বলছিলাম, এই যে অটিস্টিক চাইল্ড বা বিকলাঙ্গ শিশু বিছানায় জড় পদার্থের মতো পড়ে আছে, বাচ্চাটা কথা বলতে পারে না, হাঁটতে পারে না, এর জন্য দায়ী কি বাচ্চাটা? বাচ্চাটা তো কোনো রকমই দায়ী হতে পারে না। অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে মায়ের উপরে একটা চাপ ছিল। সেই কারণেই এই ধরনের বাচ্চা তৈরি হয়েছে। ফলে আমাদের ট্রিটমেন্ট করার ক্ষেত্রে এই যে ফিটাস অবস্থায়, গর্ভস্থ অবস্থায় মায়ের শারীরিক এবং মানসিক তার কোনো রকম ওষুধ খেত কিনা, এই সমস্ত হিস্ট্রিগুলি যেমন আমাদের নিতে হবে, তেমনভাবে আমাদের বাচ্চার জন্মের পর থেকে এই পর্যন্ত যত রকম রোগ হয়েছে সেগুলি আমাদের একটার পর একটা আমাদের তথ্যগুলি নিতে হবে। তাছাড়া জানতে হবে যে রুগীর শারীরিক গঠন কীরকম, তার নৈতিক চরিত্র কীরকম, তার বুদ্ধিবৃত্তিটা কীরকম, ডাল ব্রেন না খুব মেধাবী নাকি মাঝারি, এই সমস্ত তথ্যগুলি আমাদের যেমন জানতে হবে, তেমনভাবে জানতে হবে তার পেশা কি, কি ধরনের কাজের সঙ্গে সে যুক্ত আছে। কারণ অকুপেশনাল হ্যাজার্ড বলে, অকুপেশনাল ডিজিজ বলে একটা ডিজিজ আছে, যেটা তার কাজের পরিবেশ থেকে রোগটা তৈরি হয়। সিলিকোসিস, যারা বালি খাদে বালি তোলে, সেই সমস্ত শ্রমিকদের সিলিকোসিস বলে এক ধরনের রোগ হয়। অফিসে চাকরি করে বাবু, প্রচন্ড কাজের চাপ, অনবরত তার কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে হয়, 10 ঘন্টা 12 ঘন্টা ধরে এক নাগারে তাকে কাজ করতে হয়। এই কাজ করতে গিয়ে তার শরীর মনের উপর তার একটা চাপ সৃষ্টি হয়। সেগুলি আমাদের অনুসন্ধান করতে হবে যে তার পেশাগত কোনো রকম প্রবলেম আছে কিনা, কি ধরনের পেশায় সে যুক্ত আছে। আগের দিনে যে লম্বা লম্বা ইটভাটায় বা বিভিন্ন কারখানায় যে লম্বা লম্বা যে
গ্যাস যাওয়ার যে নলগুলি, সেগুলির ভিতরে কার্বনগুলিকে পরিষ্কার করার জন্য ছোট ছোট বাচ্চাদের নামানো হতো। তারা দড়ি বেঁধে নামিয়ে দিত, তারা আস্তে 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 এগুলি পরিষ্কার করে নামত। এবার এই যে পাইপ ধরে হোক যে হোক তারা যে নামছে, তাতে তার অন্ডকোষে ঘষা লেগে লেগে সেখানে এক ধরনের স্কিনের ইরাপশন তৈরি হচ্ছে। পরবর্তীতে এগুলি ক্যান্সারের দিকেও টান নেয়। দেখুন, কেন দরকার পেশাগত, তার হিস্ট্রিটা কি কারণে দরকার, কি ধরনের রং কারখানায় কাজ করে, রঙের দুর্গন্ধ, কেমিক্যাল গন্ধে তার কোনো রোগ হচ্ছে কিনা এটাও একটু দেখতে হবে। আমার এক পরিচিত, সে তার এক বন্ধুকে নিয়ে একটা কাজে গেছিল। তো ফেরার পথে রেল স্টেশনে দাঁড়িয়ে আছে, দুজনে ট্রেনের জন্য অপেক্ষা করছে। তো বন্ধুটা তার বন্ধুকে সিগারেট অফার করছে, সে আর পকেট থেকে হাত বের করছে। তো বললাম পরে খাবো ইত্যাদি ইত্যাদি, এই বলে কাটিয়ে দিচ্ছে। বলে তোর কি হয়েছে, তুই হাত বের করছিস কেন? তখন সে হাতটা বের করলো, রুমাল দিয়ে বাঁধা, কাপড়ে বাঁধা। রুমালটা খুললো, খুলে দেখালো যে অবস্থা দেখো, সারা শরীরে, সারা হাতে, বিশেষ ডান হাতে সোরিয়াসিস। এইটা নিয়ে ওই ছেলেটা ভেলোর পর্যন্ত, সে আসলে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে কাজ করে, তো ভেলোর পর্যন্ত ছুটেছে। সব জায়গায় ট্রিটমেন্টে তার কোনো ফল হয়নি। বাড়িতে তার গামছা কেউ ইউজ করে না, তার সন্তানরা বা তার ওয়াইফ কেউ তার গামছা ইউজ করে না, তার বিছানায় কেউ বসে না। সাইকোলজিক্যাল একটা অবস্থা তৈরি হয়ে গেছে তার, যে সে এমন একটা রোগে ভর্তি হচ্ছে, তাকে সবাই ঘৃণা করছে। কারোর সঙ্গে দেখা হলে সে নমস্কার জানাতে পারে না, কারণ তাকে হাতটা বের করতে হবে। তাকে কারোর সঙ্গে করমর্দন করতে পারে না, হ্যান্ডশেক করতে পারে না। এই অবস্থাগুলি সে স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বন্ধুটাকে বলল যে আমি ফেড আপ হয়ে গেছি, আমার এটা আর মনে হয় আমার ঠিক হবে না, আমার সারা জীবন এইভাবে চলবে। বছর 4-5 হয়ে গেল তার এই অবস্থা। ধীরে 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 তার বেড়ে এই অবস্থায় দাঁড়িয়েছে। তো সে মুহূর্তে সে বলে দাঁড়া, একটু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কর। আমার এক বন্ধু আছে, আমি তার কাছে তোকে নিয়ে যাব। সে মুহূর্তে স্টেশনে দাঁড়িয়ে আমাকে ফোন করলো যে ভাই তুই আছিস কোথায়? আমি বললাম আমি এই জায়গায় আছি। বলে ক্লিনিকে কখন আসবো? যে ক্লিনিকে আমি যেতে যেতে এই সময় হবে। বলে আমি একজন আমার বন্ধুকে নিয়ে যাবো, এটা চ্যালেঞ্জ করে তোকে সারিয়ে দিতে হবে, আমি বলেছি। আর ঠিক আছে, নিয়ে আয় দেখি। তো যাই হোক, পেশেন্টটা আসলো, দেখলাম, বুঝলাম এই যে অকুপেশনাল, সে ইলেকট্রিসিটির একজন ডিপার্টমেন্টের একজন ইঞ্জিনিয়ার, তাকে হাতে কলমে কাজ করতে হয়।
তাকে কেমিক্যাল ধরতে হয়। তার থেকেই তার এই রোগটা ধীরে 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 বাসা বাঁধিয়েছে। যদি আমরা জানি সাসেপ্টিবিলিটি না থাকলে হয় না, কিন্তু কারণটা কি, কি কারণ থেকে এটাকে সাসেপ্টিবিলিটিটাকে আরো বাড়িয়েছে, সুপ্ত অবস্থায় ছিল, সেটাকে প্রকাশিত করলো কে? এই সমস্ত অ্যানালাইসিস করে তাকে ট্রিটমেন্ট করা হলো। আলটিমেটলি বছর মানে মাস 4-5 তার ট্রিটমেন্ট ধারাবাহিকভাবে সিরিয়াসলি করেছে। আমি এটা বলছি প্রায় 12-14 বছর হয়ে গেছে। তার এখন হাত আমার আপনার মতোই নর্মাল, এখনো পর্যন্ত আর কোনো রিল্যাপস হয়। তাহলে আমাদের এই যে পেশাগত হিস্ট্রিটাও আমাদের যেমন জানতে হবে, তেমন যাবে জানতে হবে তার জীবনযাপনের পদ্ধতিটা কি, লাইফ হিস্ট্রি, লাইফ স্টাইলটা। সে কি সুস্থ জীবনযাপন করে, না অসুস্থ, মদ্যপান করে, সে কোনো নিষিদ্ধ পল্লীতে যায়, এই ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা এটাও যেমন জানতে হবে। তার কোনো বদ অভ্যাস আছে কিনা, কু অভ্যাস আছে কিনা, এইগুলি জানতে হবে। সোশ্যাল, তার রিলেশনশিপ, সামাজিকভাবে পাড়া প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্ক কিরকম, অফিসে কাজ করে অন্যান্য কলিগদের সঙ্গে তার সম্পর্ক কিরকম, পরিবারের সে একজন সদস্য, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার সম্পর্কটা কিরকম, সে কিরকম থাকে, কিরকম ব্যবহার করে, প্রয়োজন হলে তার পরিবারের সদস্যদের কাছ থেকে একটু একটু জানতে হবে। আর জানতে হবে তার সেক্সুয়াল এবিলিটি, যৌন কার্যকলাপে তার কোনো অসুবিধা আছে কিনা এগুলো যেন জানতে হবে। দেখেন, খিদে 3 ধরনের, একটা হলো মানসিক খিদে, বাস্তবিক একটা মানসিক খিদা, একটা পেটের খিদা, আর একটা হলো যৌন খিদা। এই 3টে খিদেই কিন্তু আমাদের কিন্তু খবর নিতে হবে ওষুধ দেওয়ার পর এগুলি কেমন আছে। আমি একটা হিস্ট্রি আপনাদের বলবো যে ওষুধ যদি সঠিক যদি সিদ্ধান্ত যদি হয়, মিরাকেল, যে শুধু শরীরে নয় মনটা পর্যন্ত পরিবর্তন কিরকম হয়ে যায়। প্রথম কথা বলি, আমার এক রোগী, সে মালদা থেকে, সুদূর মালদা, এটা আমাদের এখান থেকে প্রায় 300 কিলোমিটার ডিস্টেন্স, 300-350 কিলোমিটার। রাত্রেবেলা ট্রেনে উঠে সকালবেলা না, সেখান থেকে এক হোমিওপ্যাথ ডাক্তার সঙ্গে করে এই পেশেন্টকে আমার কাছে নিয়ে, মালদার ওই ডাক্তারবাবু নিজের চেষ্টা করেছেন, কিন্তু এটা কিছুতেই তিনি পাচ্ছেন না বলে তিনি আমার কাছে নিয়ে এলেন। পেশেন্টের প্রবলেমটা তার হার্ট, তার ট্রিটমেন্ট করছে, কিন্তু ট্রিটমেন্টে তার বিশেষ একটা ফল হচ্ছে। সে রাস্তায় একা চলাফেরা করতে পারে, কোনো না কোনো সঙ্গী তাকে ধরতে হবে, না হলে
সে যেন হার্ট ফেল করবে, এরকম তার একটা অনুভূতি। একজন না একজন কাউকে তাকে হাত ধরে রাখবে। পেশেন্ট একটু চললেই হাঁপিয়ে ওঠে। আমার ক্লিনিকটা 3 তলার উপর, আর একটা ক্লিনিক আছে, এটা নয়, আর একটা ক্লিনিক আছে, এটা 3 তলার উপর, শিয়ালদা স্টেশনের কাছাকাছি। সেই ক্লিনিকে তাকে উঠতে গিয়ে প্রত্যেকটা সিঁড়ির ধাপ কয়েকটা যায় দাঁড়ায়, তারপর যেখানে লেভেল আছে সেখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে আবার একটু নর্মালের মতো হলো, আবার কয়েকটা ধাপ উঠে, এইভাবে করে সে 3 তলায় উঠে আলটিমেটলি আমার চেম্বারে ওয়েটিং রুমে ওয়েট করছে। যথারীতি তার যখন টার্ম আসলো, সে তাকে যখন আমার অ্যাসিস্ট্যান্ট পাঠালো, বসলো, তার কাছে এই সমস্ত শুনলাম। মায়োকার্ডিয়াল প্রবলেম, হার্টের যে পেশির সমস্যা। তো যাই হোক, তাকে ডেকে শুনে তাকে ট্রিটমেন্টটা দেওয়া হলো। আমি 1 মাসের ওষুধ দিই, 1 মাস পরে তাকে আবার রিপোর্ট করতে বললাম। 1 মাস পরে ওই ডাক্তারবাবু আর আসেননি, আরেকজন তার পরিচিত আত্মীয় একজনকে নিয়ে সে আমার কাছে এসছে। প্রচন্ড রুগীর চাপ। তো তার টার্ম যখন আসলো, আমি 2-1টা কথা জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আগে থেকে ভালো আছে, এখন অনেক বুকের ব্যথা অনেক কম, আর মনে হচ্ছে আমি ঠিক হয়ে যাবো। এই কনফিডেন্স আমার ধীরে ধীরে গ্রো হচ্ছে। তো আমি আর বেশি কথা শুনলাম না, তাড়াতাড়ি তাকে সেম ওষুধ পোটেন্সি বাড়িয়ে দিয়ে তাকে চলে দিয়ে দিলাম, প্রেসক্রিপশন লিখে দিয়ে দিলাম। সপ্তাহখানি 10 দিন পরে ওই ডাক্তারবাবু আমাকে ফোন করেছে যে, ডাক্তার চৌধুরী, পেশেন্ট তো যেটা পাঠিয়েছিলাম আপনার কাছে গিয়েছিল, সে তো অনেক ভালো আছে, কিন্তু তার একটা অভিযোগ আছে। আরে বলুন কি অভিযোগ? এবার নাকি আপনি সময় দেননি। তা হতে পারে সময় দেয়নি, প্রথমবার যা সময় দেই দ্বিতীয়বার কি সেরকম সময় দেওয়া যায়? প্রয়োজন হয় না। আমার যা তথ্য জানার তো আমি প্রথমবারই, তো আমার ফার্স্ট প্রেসক্রিপশন যখন ঠিক আছে, আমার তো আর সময় নষ্ট করার মতো সময় নেই। ঠিক আছে, ওকে বলবেন পরেরবার আসলে আমি সময় দেব। তো এই বলে তো রাখলাম। তারপর যাই যথারীতি ভদ্রলোক যথাসময়ে তিনি আবার এসছেন। এটা 3rd মান্থ। তো তিনি যখন এলেন সেদিন উনি লাস্টের দিকেই ছিলেন, সুতরাং আমার সময় ছিল। বলুন আপনার কেমন আছেন? বলুন ডাক্তারবাবু, আমি খুব ভালো আছি। কিরকম? প্রথম কথা আপনাকে বলি যে আমি মালদা যখন স্টেশনে আমি ঢুকবো, ট্রেন ঢুকে গেছে, আমি ফ্লাইওভারে উপরে উঠছি, ফ্লাইওভারের মধ্যেই আছি আমি, ট্রেন হুইসেল দিয়ে দিয়েছে।
আমি ফ্লাইওভার থেকে নামছি, ট্রেনটা ছেড়ে দিই, আমি দৌড়ে রানিং ট্রেনে উঠলাম। এটা আমি কল্পনা করতে পারিনি আজকে 5 বছর ধরে। এবং একা এসছি, আমার সঙ্গে আর কেউ নেই। আচ্ছা, গুড। দ্বিতীয় কথা হলো যে আমি অতিরিক্ত লবণ খেতাম। পাতে আমার এক এক গাদা লবণ লাগে। এই লবণ ছাড়া আমি কিছুতেই খেতে পারতাম না। দেখেন, আমরা কিন্তু লবণ মানে কিন্তু নেত্রামিও দিই। দেখেন, আমি কিন্তু ওই দিক দিয়ে যাচ্ছি না। বলে আমি আমার শ্বশুর বাড়ি যাই না, আজকে প্রায় 7-8 বছর হয়ে গেছে আমি শ্বশুর বাড়ি যাই না। বলে কেন? বলে শালার বউরা আমাকে খেপায়, আমি নাকি ভাত থেকে লবণ বেশি খাই। আমার আত্মসম্মান লাগবে, আমি যাই না। কে খোঁচা শুনবে? আমি ওইটা ছাড়া খেতে পারি না, আমি কি করব? এখন আমি লবণ সহ্য করতে পারছি না। লবণ আমার কাছে লাগিয়ে না, আমার বরঞ্চ দিলে আমি রেগে যাচ্ছি। আমার ছেলেকে বলছি যে দেখ, অতিরিক্ত লবণ খাচ্ছিস, আমার মতো রোগ না ভাবে। এই যে আমার লবণ খাওয়ার জন্য এই সমস্ত রোগগুলি হয়েছে। এখন আমি লবণ সহ্য করতে পারছি না। দেখেন, এটা কিন্তু হয়তো আমি কেস টেকিং করার সময় এটা আমি খেয়াল করিনি। তোর সামনে বসে বসিয়ে আমি যে ওষুধ দিয়েছিলাম সেটা না, লবণ প্রিয়তায় এই মেডিসিনে তো নেই। তাহলে এটা কি অন্যভাবে ক্লিনিক্যাল সিমটম হলো? আমি এটা শোনার পর, আচ্ছা, আমি বললাম আরেকটা কথা আছে, বলুন। বলে আমি 4-5 বছর আমি আমার সহবাস হওয়ার কোনো ছিল না, ইচ্ছেও ছিল না, ক্ষমতাও ছিল না। আমি এখন মনে হচ্ছে যে আমি একদম ইয়াং হয়ে গেছি। আমার পারফরমেন্সটা এখন যেন আমি যৌবনের উঠতি যৌবন। আপনাকে অসম্ভব ধন্যবাদ যে আমার এতগুলি জিনিস আপনি একসঙ্গে দেখেন। মেডিসিন দিয়েছিল একটা মেডিসিনে তার কতগুলি, এই যে বললাম যে খিদে, এই খিদেটাও কিন্তু তার নিবারণ হল। এখানে অভাব হলেও কিন্তু এটা অসুস্থতা। তাহলে এই হিস্ট্রিটাও আমাদের যেমন জানতে হবে, সেটাও কিন্তু কনসিডারেশনের মধ্যেই রাখতে হবে, তাহলেই সাকসেসটা আসবে। ওষুধটা ছিল মাকসল। কেন ছিল তার আপনারা চিন্তা করেন। এই রোগের ক্ষেত্রে আমরা কেন মাকসল দিচ্ছি? তার হিস্ট্রি, মায়াজমেটিক অ্যানালাইসিস আমাকে সিফিলিটিক রোগী হিসাবে নিরূপণ করেছে, এবং তাতে আমি অ্যান্টিসিফিলিটিক মেডিসিন নিয়ে দিয়েছি। এটা হলো মায়াজমেটিক ট্রিটমেন্টই পেয়েছে। তার টোটাল ট্রিটমেন্টের সঙ্গে নিশ্চয়ই মায়াজমেটিক যে মেডিসিন, সেই মেডিসিনটা মিল খেয়েছে। আরেকটা কেস, যে আমার কাছে একটা বাচ্চাকে নিয়ে, তার মা বছর 2.5-3 বছর, বাচ্চাটা এরকমই হবে, 3 বছর এরকম বয়স। আমার রুগীরা বসে আছে, বাচ্চাটাকে নিয়ে ওর মাও বসে আছে। একজন একজন করে রুগী আমি সারছি, আর আমি
ওই বাচ্চাটার দিকে আমি নজর রাখছি। বাচ্চাটা এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে, চোখের কোনো পলক ফেলছে না। আমি অন্য যে রুগী দেখছি সেই রুগী দেখার মাঝে মাঝে আমি বাচ্চাটাকে ফলো করছি। বাচ্চা মায়ের গায়ের উপরে হেলান দিয়ে সে এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে রইল। আলটিমেটলি যখন অন্যান্য রুগীদের হয়ে গেছে, ওই বাচ্চাটাকে নিয়ে ওর মা যখন আমার সামনের অপোজিট চেয়ারে এসে বসছে, ওর মা প্রথমে বসলো, বাচ্চাটার পিছন পিছন এসে আরেকটা চেয়ার খালি আছে সেটা প্রথমে ঠেলে দিল, মায়ের চেয়ারের সঙ্গে লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে ওই মায়ের কোল ঘেসে এক নাগারে আমার দিকে তাকিয়ে আছে, চোখের পলক পর্যন্ত পড়ছে। তো আমি এবার শুনছি যে কি হয়েছে বাচ্চাটা, বল। বলে ডাক্তারবাবু, বাচ্চাটা গত 1 বছর ধরে চুলকানি, কোথাও না বগলের নিচে, দুটো বগলের নিচেই তার চুলকানি। দিনের যে কোনো সময় চুলকাতে পারে, কিন্তু মেইনলি সকালবেলা ঘুম থেকে উঠে আধা ঘন্টা 45 মিনিট ধরে সে চুলকাবে, তারপর সে বিছানা থেকে নামবে। ওখান থেকে যতক্ষণ পর্যন্ত চুলকানি শেষ না হয় সে বিছানা থেকে নামবেই না। আর ঠিক আছে, আমাকে দেখান ভূগোলটা। তো বাচ্চাটা, এটা জানুয়ারি মাস ছিল, শীতকাল। তার সোয়েটারটা খুলছে, সোয়েটারটা এভাবে খুলছে, এই এলো আমার দিকে কিন্তু তাকিয়ে আছে কন্টিনিউ। মার সঙ্গে কথা হচ্ছে কিন্তু বাচ্চাটা কিন্তু কন্টিনিউসলি আমার দিকে তাকিয়ে আছে। দেখুন এক্সপ্রেশনটা দেখুন, এই চুলছে, এই জামাটা খুলবে, তাড়াতাড়ি করে মাথাটা নিচু করে গলাটা বের করে আবার আমার দিকে তাকানো, তারপর জামাটা খুললো, ও স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি টর্চটা বের করলো, বের করে দিয়ে যেই আমি ওর হাতটাকে তুলে দেখবো, বের করে কান্না। এতক্ষণ পর্যন্ত কান্না নেই, তুমি ওকে টাচ করলাম, কান্না। কোনো ইরাপশন নেই, বগলের নিচে কিচ্ছু নেই, ড্রাই, নর্মাল স্কিনের মতো। তাহলে এটা কি হয়েছে, কি রোগ বলবো এটা? তারপর বাচ্চাটাকে নিয়ে আমি কেসটাকে নিয়ে আমি এই সমস্ত লেখার পর তখন জিজ্ঞেস করলাম যে পাস হিস্ট্রি বলো। পাস হিস্ট্রি সেরকম উল্লেখযোগ্য সেরকম কিছু না। হ্যাঁ, এটা বাচ্চা গর্ভাবস্থারও তার মায়ের হিস্ট্রি সেরকম নেই। যেমন ফ্যামিলি হিস্ট্রিতে আমি কিন্তু বাত পেয়েছি, ক্যান্সার পেয়েছি, হাঁপানিও পেয়েছি, টিবিটা পাইনি। বাচ্চাটা বাড়িতে যদি কেউ আসে কি করেছে বলে, বাড়িতে কেউ যদি কলিং বেল টেপে, ও ধরুন বাইরের ঘরে আছে ড্রয়িং রুমে, কলিং বেলের শব্দ শুনলে সে দৌড়ে ভিতরে চলে যাবে। ওই লোক যতক্ষণ পর্যন্ত ঘরে থাকবে ততক্ষণ সে আর ওই রুম থেকে বাইরে আসবে না। বাড়ির লোকদের সঙ্গে সম্পর্ক খুব ভালো,
ঠিক আছে, নর্মাল। বাইরের লোককে তার বিন্দু মাত্র পছন্দ না। অল্প জোরে কথা বললেই চমক উঠে। আমি তাকে বায়োমেট্রিক অ্যানালাইসিস করে তাকে মেডিসিনটা দিলাম। ফ্যামিলি হিস্ট্রি, তার মেন্টালি এই সমস্ত গুলি করে তাকে মেডিসিন দেওয়া হবে। মেডিসিন দেওয়ার পরে চলে গেল। ঠিক 1 মাস পরে আমার কাছে আবার এলো। আসার পর সেদিন একটু পেশেন্ট কম ছিল। আর বেটা ইদারা এদিকে আয়, সুর করে আমার কাছে চলে গেল। তুলে আমার কোলে বসলাম। চেঞ্জেসটা দেখুন। স্ট্রেঞ্জার, অপরিচিত লোকদের সহ্য হয় না, পছন্দ হয় না। এখন সে আমার কোলে চলে এলো। তাকে নেক্সট কোর্স ওষুধ দিয়ে বেঁধে দেবো, 15 দিন পরে আসবে, কাছাকাছি থাকে। যে 15 দিনে আসেন, আলটিমেটলি 3 সপ্তাহ পরে আমার কাছে এসছে। ফাইটামি দিয়েছি। চুলকানি আনি ওই মানে সেকেন্ড বারে বলেছে না আর চুলকাচ্ছে না, ওষুধ লাগবেই, কিন্তু অবজারভেশনে থাকতে হবে। সেকেন্ড বার যখন এলো ফাইটাম দেওয়ার পরে, থার্ড বার যখন এলো, তখন মজার কথা শুনলাম, কলিং বেল বাজালে সেই দরজা খুলবে। যে আসবে তাকে বসে নিয়ে তার সঙ্গে গল্প করবে। এখন তাকে খেতে দিলে, সে খেতে দিলে ওর কাছ থেকে নিয়ে খাবে। Miracle change in the physio and psychotic both places. সাইকোসোমেটিক এমনি এমনি বলে না। রুগী ঠিক হলে তার মানসিক লক্ষণও ঠিক হয়ে যায়। অসামাজিক, কারোর সঙ্গে মিশতে চায় না, এটা কি সামাজিক? এটা কি সুস্থতার লক্ষণ? কাউকে পছন্দ করে না, এটা কি সুস্থতার লক্ষণ? কারোর কাছে যেতে চায় না বাচ্চা, সেটা কি সুস্থতার লক্ষণ? তাকে দেখুন, ঠিক মেডিসিনটা দেওয়া হলো, তাকে শারীরিকভাবে তো সারালো, মানসিকভাবেও তাকে পরিবর্তন করে একটা সোশ্যাল বিইং তৈরি করে দিল। আজ পর্যন্ত বাচ্চাটা এখন বড় হয়ে গেছে, আমি বলছি 6-7 বছর কি 8 বছর আগের কথা। বাচ্চাটা বড় হয়ে গেছে, আজ পর্যন্ত তার কোনো ছোটখাটো রোগও হয়, সর্দি জ্বর সেগুলি সাঁতার, এগুলি তো উন্নত। মেডিসিনটা ছিল কার্সিনোসিন। কার্সিনোসিন, থাইরয়েডিনাম, কার্সিনোসিন, সিফিলিনাম, মেডোরিনাম, সরিনাম, এই যে নোসোর্স গ্রুপের মেডিসিনগুলি ছাড়া আমরা এগুতেই পারবো না। কোনো রোগটা ঠিক করা খুব মুশকিল। মুশকিল ধরতে পারাটা, কোন সময়ে কোন জায়গাটায় কোনটা দেব। এই জিনিসটা যদি রক্ত হয়ে যায়, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। সেই জন্য সময় দিতে হবে, রুগীলিপি ভালো মতো ফিল আপ করতে হবে, রুগীর তথ্যগুলি জানতে হবে। তার জন্য যথেষ্ট ধৈর্যের দরকার,
এবং যথেষ্ট অধ্যাবসায়ের দরকার। যদি না থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু সাকসেস হতেই পারব না। তো ক্রনিক ডিজিজের জন্য এই পাস হিস্ট্রিটা যেমন দরকার, তেমনভাবে ফ্যামিলি হিস্ট্রি দরকার। আমরা এগুলি পাস হিস্ট্রি সম্বন্ধে বলেছি। ফ্যামিলি হিস্ট্রিটা না জানলে আমরা কিন্তু অ্যাকোয়ার্ড না হেরিডিটেড, এটা কি আমি নিজে থেকে রোগটাকে তৈরি করেছি না বংশগতভাবে আমি অর্জিত হয়েছি, এই জায়গাটায় আমি যাব। এই যে কেসটা যেটা বললাম, তার আগের কেসটাও বললাম, ওটা কিন্তু অ্যাকোয়ার্ড, কিন্তু মার্কসলের কেসটা না, তার আগে ওকে আমি আর্সেনিক দিয়েছি, যেটা সোরিয়াসিস বলেছে। আর্সেনিক ফলোড বাই পেট্রোলিয়াম, চিরতরে সে চলে গেল। যেটা পরবর্তী যেটা মার্কসল দিয়েছি, সেখানেও আমাকে মাইসবেটিক অ্যানালাইসিস করতে হয়েছে, ফ্যামিলি হিস্ট্রিটাও নিতে হয়েছে। এই বাচ্চাটার ক্ষেত্রেও আমাকে ফ্যামিলি হিস্ট্রিটা নিতে হয়েছে, তার বংশগত মানে পাস হিস্ট্রি তো নিতেই হয়েছে। এই ফ্যামিলি হিস্ট্রি যদি না নেওয়া হয় তাহলে কিন্তু আমরা কিন্তু সাকসেস হতেই পারব না। দেখেন, ফ্যামিলি হিস্ট্রিটা এই কারণে নেওয়া দরকার, যদি ফ্যামিলি হিস্ট্রিতে আমরা যদি এমন কিছু ক্লু পাই যেগুলি মেডিসিনের ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেটেড, সুপ্ত হয়ে আছে, ঘুমিয়ে আছে বংশগত রোগগুলি, কোনো ওষুধ দিলেন ঘুমটা ভেঙে রোগটা জাগিয়ে উঠল, প্রয়োজন আছে কি কোনো? আজকাল মাছের কাঁটা গলায় বিঁধলেই আমরা সাইলিসিয়াটা দিই, কিন্তু ধরুন সেই সময় তার লাংসে একটা আপ হয়েছে, টিউমার হয়েছে, জানে না, পেশেন্ট জানে না, প্রবলেম তৈরি হলে তখনই জানতে পারে বা জানে, কিন্তু কাঁটা বেঁধেছে তো ডাক্তারবাবুর কাছে এসেছি, শ্রীকান্তবাবু ওই সমস্ত না জেনে দিয়ে দিল সাইলিসিয়া, কি কাঁটার জায়গাটা পাকিয়ে ফাটিয়ে তো দেবে, কিন্তু লাংসের টিউমারটাকে পর্যন্ত পাকিয়ে দেবে। পাকিয়ে ফাটিয়ে দিলে কি অবস্থা হবে, পেশেন্টটা বাঁচবে? আমরা যদি সাইলিসিয়া কোন ক্ষেত্রে দেওয়া যাবে না সেটা যদি না জানি, তাহলে দুম করে আমাদের ইউজ করাটা কি ঠিক? আমি একটু উদাহরণ দিয়ে যাই। আমি তখন স্কুলেই পড়ি, তো ছুটি ছাটার দিন বাবা ক্লিনিকে চলে যেত, সেখানে স্টাফ ছিল, 2-3 জন স্টাফ ছিল, তারা ওষুধপত্র বানায়। সেদিন বাবা ছিলেন না, আমি ক্লিনিকে গেছি। দেখেন, আমি ক্লিনিক শব্দটা ইউজ করছি, এটা আমি আপনাদের কাছে আবেদন করব যারা এই পেশায় আছেন। চিকিৎসালয়ের ইংরেজি কিন্তু ক্লিনিক, চেম্বার না। চেম্বার কিন্তু অফিসের বড়বাবুর চেম্বার হয়, উকিলের চেম্বার হয়, যেখানে স্বাস্থ্য নিয়ে যেখানে কাজ হয় সেখানে কিন্তু ক্লিনিক শব্দটা ইউজ করবেন,
এটাই যুক্তিযুক্ত, আমি এটাকে করার চেষ্টা করি। তো বাবার ক্লিনিকে আমি গেলাম, আমার ওই চুলকাচ্ছে, ফুসকুড়ির মতো হয়েছে, চুলকাচ্ছে। একটা পুরনো স্টাফ ছিল, আমাকে একটা ওষুধ টষুধ দাও, তো খুব চুলকাচ্ছে, পিঁপড়া কামড়াচ্ছে এদিক ওদিক ওদিক। আসো বসো, তোমাকে একটু ওষুধ খাইয়ে আনি। সে আমাকে জীবের মধ্যে খেয়ে দিল। যখন রাখছে আমি ওষুধটা দেখলাম, যাই হোক, সকালবেলা গেল, বিকেলবেলা থেকে আমার আর চুলকানো ফুলকানো কিছু নাই, কমে গেছে। বাহ, আমার বাবার কাছে যাওয়ার দরকার, অ্যাসিস্ট্যান্টের ডাক্তার হয়ে গেছে। কার্সোনেশন কেন দিয়েছিলাম? কার্সোনেশন ওষুধটা একটু পুরনো, শুধুমাত্র ফ্যামিলি হিস্ট্রি না, তার মেন্টাল হিস্ট্রিটা মিলান। মেন্টাল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, এই সমস্ত মিলিয়েই কিন্তু টোটাল হয়। তো কেন দিয়েছিলাম তার জবাবটা আপনারা নিজেরাই খুঁজে বের করুন যে আমি ভুল আছি কিনা। যে বাবার কাছে যাওয়ার দরকার কি, অসুখ হলো তো তো যে স্টাফ আছে, স্টাফকে বললেই তো ওষুধ হয়ে যাবে। বাবার কাছে আর বিরক্ত করবেন কেন বাবাকে? ছাত্র অবস্থা, রাত্রিবেলা শুয়ে আছে, আমার শ্বাসকষ্ট শুরু, যেন নিঃশ্বাস নিতে পারছি না। তখন ভাড়া বাড়িতে থাকতাম। এই রুমে আমি যে খাটটাই আছি, পাশের রুমে আমার ছোট ভাই, ওই ঘরে বাবা মার ঘর, তারপরের ঘরে মেজ ভাই, আর দাদা অন্যত্র থাকতো। তোমার এই কষ্ট হচ্ছে না? আমার গোয়ানি মা উঠে এসছে, বাবা কি হয়েছে? আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। ছোটবেলায় আমার কিন্তু হাঁপানির প্রবলেম ছিল, স্কিন ডিজিজ সাপ্রেস করে আমার হাঁপানি হয়েছিল, এবং বাবা পরবর্তীতে ট্রিটমেন্ট করে আমার সেই যাত্রাটা ঠিক করে দিয়েছে। যাক, সেটা তো ছোটবেলার কাহিনী আমি বললাম। আমার শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেনের অভাব। কিছু না করে ডাকলো বাবাকে, তোর এই সমস্যা হচ্ছে, তুমি দেখো। বাবা তো আধ ঘুম অবস্থায় এসছে। প্রথমে আমাকে জিজ্ঞেস কি ওষুধ খেয়েছিস, আর কিছু না, জাস্ট কি ওষুধ খেয়েছিস। সালফার দিয়েছে আমাকে, মাথায় একটা হাত। মেজ ভাইকে ডাকলো, শিগগির যা, ক্লিনিকে গিয়ে এই ওষুধটা নিয়ে আয়। মেয়েদেরকে পাঠিয়ে দিল, মেয়েদের ওষুধ নিয়ে এলো, কাছাকাছি ছিল ক্লিনিকটা, এসে আমাকে খাইয়ে দিল। আস্তে 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 আমার শ্বাসকষ্ট হলো, পরের দিন থেকে আবার ছুটে। দেখেন, এত অভিজ্ঞ যে আমাকে প্রথম কথা জিজ্ঞেস করে কি ওষুধ খেয়েছিস, আর কিছু জিজ্ঞেস করে কি কষ্ট কেন হচ্ছে না, প্রথম জিজ্ঞেস করছে কি ওষুধ খেয়েছিস।
এটা হলো আমার জীবন থেকে শিক্ষা। সেদিন আমাকে বাবা বলে দিয়েছিলেন যে আমার ফ্যামিলির কাউর 3টে 4টে ওষুধ কাউর চলবে না, এটা মাথায় রাখিস। সেই তখন আমি ছাত্র। পরের দিন আমাকে বাবা গল্পের ছুলে আমাকে বললেন যে এইগুলি আমার ফ্যামিলি চলবে না, কারণ আমাদের ফ্যামিলি হলো টিউবারকুলার ফ্যামিলি, বংশে টিউবারকুলার আছে, সুতরাং এই 4টে ওষুধ কখনো ইউজ করবি না বলে আমাকে 4টে ওষুধ না বলল। আজ পর্যন্ত আমি রুগীর ক্ষেত্রে ওই ওষুধগুলি ইউজ করার ক্ষেত্রে আমি 100বার ভাবি। এই সালফারের ক্লাস নিচ্ছিলেন সেদিন ডাক্তার ব্যাসদেব ঘোষ। কেন্টে বলছে যে একটা ছাত্রের কাছে যদি সালফার যদি সে একবার পড়ে, মনে করে সমস্ত রোগের এই ওষুধটিই তো সারিয়ে যাবে, আর অন্য কোনো ওষুধ তো দরকার হয়নি। একজাক্টলি তাই বলা আছে কেন্টে, যে সালফারের মধ্যে কি নেই। এই যে এতগুলি লক্ষণ, 1900 কতটা লক্ষণ বললেন, ওর মধ্যে কোন লক্ষণটা নেই? তাহের ভাই সব তো বলা যাবে না, সব বলা যাবে না, ধীরে ধীরে হবে। এইটা হলো আমার বাবার কাছ থেকে শিক্ষা, আমার কাছ থেকে শিক্ষাটা শুনে। আমি তখন গুয়াহাটিতে প্র্যাকটিস করি। তো গুয়াহাটিতে আমার যে ক্লিনিকটা ছিল, সেই ক্লিনিকটা পুরনো দিনের ঘর। এবার ধীরে 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 রাস্তাটা বেড়ে গেছে, কিন্তু বিল্ডিংটার উপরে উঠেনি। ফলে রাস্তার উপরে, বিল্ডিংটার নিচে, ধাপ দিয়ে নিচে নেমে ক্লিনিকে ঢুকতে হতো। বর্ষাকালে রাস্তার জলগুলি সমস্ত ভিতরে ঢুকে। তো পরবর্তীতে ক্লিনিকে ওই ইয়ে থেকে একটু উঁচু করেছে বটে, সে কত উঁচু। তো রেক ছিল, সিট বেল্ট আছে, মানে সিট মানে রুগী শোয়ার যে জায়গা, সিট বেডের পিছনের দিকে ফাঁকা জায়গাটায় আমি ওষুধের বাক্সগুলি রাখতাম। ড্রামি ফাইলে ওষুধগুলি আমার সব কলকাতা থেকে নিয়ে যাওয়া। কারণ আমার এখানে সমস্ত 50 মিলিসিমেলেই আমি যেহেতু ইউজ করি, সমস্ত ড্রামি আছে এক থেকে সিরিয়ালি, পোটেনজি 01, M1, M2, M3 এভাবে সিরিয়ালে রাখা আছে। তো আমি পরের দিন চেম্বারে এসে দেখি যে রাত্রেবেলা যে তুমুল বৃষ্টি হয়েছে, চেম্বারের ভিতরে একটু জল। হাই রে, ওষুধের বাক্সগুলির মধ্যে সমস্ত জল ঢুকে সব এক এক কারণ। একটা রেখে দুটো বাক্স ছিল, দুটো বাক্স জলে ঢুকতে, তার উপর রেকটাই কিছু হয়। আমি ক্লিনিকটা করবো, ওষুধ তো সব বেচাকার যদি কাটা, কিন্তু উডেন কর্ক তো আমি কেন এই রিস্ক নেব? ওষুধ যদি কাজ না হয় তো রুগী সাফার। সঙ্গে সঙ্গে ওখান থেকে ফোন করলাম আমি আমার দাদাকে, দাদা আমি ক্লিনিক করতে পারবো না, এই অবস্থা হয়েছে, দুর্ঘটনা, শিগগির আমাকে ওষুধগুলি পাঠাও 4-5 দিনের মধ্যে। দাদা তাড়াতাড়ি করে ওই যে ওষুধগুলি আমি বললাম, এই আলফাবেটের ওষুধগুলির বাক্সগুলি দিয়ে রয়েছে, এইগুলি আমাকে পাঠাও। দাদা 5-6 দিন পরে ওষুধগুলি নিয়ে নিজেই হাজির হয়েছে। তখন আমি গুয়াহাটিতে একা থাকি। তো দাদা এসে বাড়িতে আমার বাসায় গেছে, বাসায় গিয়ে স্নান টান করে ভাইয়ে মিলে টিফিন করলাম। কাজের মহিলাটি যে রান্না করলো সেটা দুটো খেয়ে আমরা আবার ক্লিনিকে চলে গেলাম। না,
টিফিন করে ক্লিনিকে গেলাম। ক্লিনিকে এসে দাদা পরিস্থিতিতে দেখছে কি হয়েছে। এর মধ্যে তো আমি পর্য পরিষ্কার করেছি। ওই বাক্সটা খুলে একটা ওষুধ নিয়ে ঢাকনাটা খুলে দাদা নাকে ঘাম দিল, দিয়ে আবার ককটা লাগিয়ে ওখানে ফেলে রেখে দিল। রাখার সময় আমি দেখলাম যে কি ওষুধটা। দাদা করলেন গন্ধ নিলে কেন? ওরা কিছু হবে না। না না, এইটা তুমি ঠিক করো, এটা হাজার হলো ওষুধ তো, গন্ধটা কেন হয়? ওষুধের তো ঘ্রাণেই কাজ হয়, এটা তুমি ঠিক করো, ও কিছু হবে না। সেদিন রাত্রেবেলা দাদা বাসে করে একটা জায়গায়, তার এক বন্ধু আছে, পুরনো বন্ধু, ওখান থেকে ওয়ান নাইট বাস জার্নি, 12 ঘন্টা জার্নি, রাত্রেবেলা উঠলে সকালবেলা নেমেছে। সে বাসায় গেল, ওদের সঙ্গে আলাপ টালাপ করে সেদিন রইল। পরের দিন আবার গুয়াহাটি ফিরে এসে এসে আমার সঙ্গে দেখা টেকা করে তারপর দিন ট্রেনিং করে কলকাতা ব্যাক করল। আসার পর আমাকে কাহিনীটা বলছে, বলে বাসে তো বসে আছি, হঠাৎ দেখি এবার হাত জ্বালা করছে, প্রচন্ড জ্বালা। আমি তো কিছু খাইনি যে আমি লঙ্কা টঙ্কা ধরেছি, এমন কিছু না, তাহলে হাতটা জ্বালা করছে কেন? সকালবেলা ওদের বাড়িতে গিয়ে সাবান টাবান দিয়ে নানাভাবে তুলাম, জ্বালা আর কিছুতেই কমছে না, বার্নিং, হট বার্নিং। তোর কথা মনে করলো, তুই আমাকে ওষুধটা ঘ্রাণ দিলাম কেন, বকা দিয়েছিস, সেটা মনে করলো। ওই বাড়িতে ওই বন্ধুর কাছ থেকে একটা ওষুধ নিয়ে খেয়ে অ্যান্টিডোট করে তারপর যেমন আস্তে 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 আমার ঠিক হলো। যে গন্ধটা নিয়েছিল ওটা সালফার, খেতে হয়নি গন্ধ। দেখেন কি ডেঞ্জারাস, বাবা কি বলে গেছিল কিভাবে নিয়েছি। এটাই অভিজ্ঞতার দাম। আমার এক রুগী, অনেকক্ষণ সময় হয়ে গেল, সময়টা আমরা অতিক্রম করে ফেলেছি, আর মনে হয় আজকে এগিয়ে নিয়ে যাওয়াটা ঠিক না, অনেকের ধৈর্যের ব্যাঘাত ঘটবে। আমি এই কেসটা বলেই আমি আজকের জন্য এখানে শেষ করব। আমার এক বন্ধু, আমাদের বন্ধুদের মধ্যে নানা রকম ছোটবেলা থেকে যেই বন্ধুগুলি আমরা একসঙ্গে মানুষ হয়েছে, এখনো পর্যন্ত একটা গ্রুপ আমরা একসঙ্গে আছি। তার মধ্যে কেউ ডাক্তার হয়েছে, কেউ অ্যালোপ্যাথিক ডাক্তার হয়েছে, কেউ আমার মতো হোমিওপ্যাথ ডাক্তার আমি আছি, কেউ WBCS, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক। এবার বন্ধুদের মধ্যে কারোর কিছু হলে ইমার্জেন্সি হিসেবে ওই অ্যালোপ্যাথি বন্ধুটার কাছে শরণাপন্ন হয়, আর ক্রনিক কিছু হলে আমার সঙ্গে শরণাপন্ন হয়। তো এক বন্ধু WBCS, তার ওয়াইফ আমাকে একদিন ফোন করলো, দাদা আমার ছেলেটার প্রবলেম। তো আমি ওই ডাক্তার দাদাকে দেখিয়েছি, ওষুধও খেয়েছি, কিন্তু কিছুতে কিছু হচ্ছে না, আপনি যদি একটু দেখেন। ঠিক আছে, নিয়ে আসুন, তোমার কাছে নিয়ে আনো। বাচ্চাটার চোখটা লাল হয়ে যায় আর জল পড়ে, সর্দি লেগে গেল পেটে। তো আলটিমেটলি বাচ্চাটাকে ওষুধ দিলাম, আস্তে ধীরে 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 তার এই প্রবলেমটা চলে গেল। খুব খুশি এরা।
যে অ্যালোপ্যাথিক ডাক্তারের অ্যালোপ্যাথিক ওষুধে যেটা কমলো না, হোমিওপ্যাথি ওষুধে কি সুন্দর সেটাকে সারিয়ে দিল। তো এরপরে ওই বাচ্চাটার একটা সমস্যা নিয়ে আমাকে ফোন করছে যে দাদা ওই ছেলের তো এই অবস্থা হয়েছে, তো আমি আর অ্যালোপ্যাথি খাওয়াতে চাই না, আপনি আমাকে একটু ওষুধ দেবেন, আমি আসছি। বলে আস। তো বাচ্চাটা কাশি, কাশি মানে দম বন্ধ হয়ে যাওয়ার মতো কাশি। অল্পতেই তার ঠান্ডা লাগে। কাশিটা রাত্রেবেলায় বেশি হয়, দিনের বেলা সরস কাশি, রাত্রেবেলা বসা কাশি। এরকম 3-4 দিন ধরে হচ্ছে, বলে সারবে সারবে বলে ওই তুলসী পাতা এইটাই এই সমস্তগুলি খাইয়েছি, কিন্তু কমছে না, আপনি একটু ওষুধ দেন। বাচ্চাটা টক খেতে ভীষণ ভালোবাসে, আর ফ্যান চালাতে পারে না, হাওয়া লাগলে তার কাশি হয়। আমি যথারীতি ওষুধ দিয়ে দিয়েছি। বাচ্চাটা সেদিন বিকাল থেকে তার কাশিটা সেরে গেল, নেই। এর 2 দিন পরে বাচ্চাটার দিদিমা তার মেয়ের বাড়িতে গেছে। আর মা এসছে, মেয়ে খুব খুশি, মা কাশছে। এই কাশি শুনে ছেলের যে ওষুধটা দিয়েছিলাম ওই ওষুধটা খাইয়ে দিয়েছিলাম। ছেলের তো কাশি কমে গেছে এই ওষুধ খেয়ে, আমার মাকে এই ওষুধটা দিই বলে ওটা দিল। ওকে, আমি তো এগুলো কিছু জানি না, এই ঘটনাগুলি ঘটেছে। বিকেলবেলা আমাদের বন্ধুদের মধ্যে থেকে জানলাম যে এই বন্ধুটার শাশুড়িকে কালকে হসপিটালাইজ করতে হয়েছে। তো আমরা এটা শুনে আমি সন্ধ্যার সময় গেছি হসপিটালে, অন্তত পাশে থাকা হসপিটাল, দূর নয়, কাছাকাছি। যাই হোক, পরের দিন তো আমি বাড়িতে আছি, ওই বন্ধুটা আমার কাছে ছুটে এসেছে। যে শ্রীকান্ত, তোমাকে একটা কাহিনী বলার জন্য এসেছি, আমি আসলে বিবেকের তাড়নায় ভুগছি, তোমাকে না বললে ঠিক হবে। বলে কি? বলে শাশুড়ি মা তো এসছেন, কাশি শুনে ওই ছেলের ওষুধটা খাইয়ে দিয়েছে। তার 2-3 ঘন্টার পর থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়েছে, টান। এমন বাড়াবাড়ি অবস্থা, তাকে হসপিটালাইজ করতে হবে। হসপিটালে নিয়ে গেলাম, ডাক্তার কোনো ওষুধ দিল না, শুধুমাত্র স্যালাইন দিয়েছে, কতগুলো ভিটামিন দিয়েছে, সকালবেলায় রিলিজ করে দিয়েছে, তার কমে গেছে বলে রিলিজ করে দিয়েছে, চলে গেছে, কোনো ওষুধ দেয়। বলে ওই ওষুধটা খেয়ে হয়েছে, এটা আমার দৃঢ় ধারণা। ওষুধটার অ্যাকশনটা চলে গেছে, হসপিটাল দেওয়ার প্রয়োজনই ছিল না, তোমাকে একটু জানালেই।
ওষুধটা দেখুন হিপারসালভ ছিল। দেখেন, এইবার পরবর্তীতে জানলাম এই ভদ্রমহিলার বাবা টিপিতে মারা গেছে। জিনটাকে কিভাবে সুপ্ত অবস্থায় কিভাবে জাগ্রত করে তাকে এই কষ্টটা ভুগতে হলো। আমরা যখন এই সমস্ত ওষুধগুলি দেব, 4টে মেডিসিন, সালফার বলেছি, হিপারসাল বললাম, ফসফরাস, একটা হলো সাইলেসিয়া। এই 4টে মেডিসিন দেওয়ার আগে শতবার ধরে তার ফ্যামিলি হিস্ট্রিটা জানবো, সেগুলো যদি এটা না করি তাহলে কিন্তু পেশেন্টের জন্য আমি যা ক্ষতি করব সেই ক্ষতিটা কিন্তু অপূরণীয় ক্ষতি হবে। এর থেকে আমরা কিন্তু কিছুতেই ক্ষমার অযোগ্য হয়ে যাব। তো যাই হোক, আমার এই অভিজ্ঞতা আশা করি আপনাদের মনে থাকবে। আজকের জন্য আমি এখানেই শেষ করি। অলরেডি আমাদের 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আসুন, পরের ক্লাসে আবার দেখা হবে। আগামী সোমবার দিন, মানে আগামীকাল, র্যাপিডোর উপর ক্লাস নেবেন ডাক্তার শিলাদিত্য মুখার্জি। আমি কালকে আমি আলাপ করিয়ে দেবো, ও ক্লাসের আগে আমি আলাপ করিয়ে দেবো। সত্যি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখুন, খুব ট্যালেন্টেড একজন ডাক্তার, খুব দখল আছে এই র্যাপিডোর উপরে। আমার ছোট ভাই, বন্ধু এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথি। নমস্কার। আজকে এখানেই আমাকে শেষ করতে হচ্ছে। ভালো থাকুন। শুভরাত্রি।